আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা অনেক অংশে ভালো নেই, যেহেতু দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ রয়েছে। তো তোমাদের একাডেমিক ক্লাস কার্যক্রম বেগবান করার জন্য হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ফেসবুক, ইউটিউব এবং সামাজিক শিক্ষণীয় যোগাযোগ মাধ্যম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন বছরের নতুন টপিকস নিয়ে ভোকেশনাল নবম দশম কারিগরি সিলেবাস থেকে আজকে ড্রেস মেকিং অন ট্রেডের উপরে আমি আজকে ক্লাস নিব। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস থেকে এই ক্লাসের সাথে সামঞ্জস্য রেখেই আজকে আমি ক্লাস নেব। তো তোমরা সুন্দরভাবে খাতা কলম এবং বই নিয়ে এবং আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করো। তো আশা করি তোমরা এর থেকে ভালো উপকৃত হবে। তো চলো আমরা আজকে আলোচনা করব টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড আসলে কি। আজকে যেহেতু তোমরা নবম শ্রেণীর নতুন স্টুডেন্ট, তো তোমাদেরকে এই সাবজেক্টটার উদ্দেশ্য, এই সাবজেক্ট অর্থাৎ টেক্সটাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কি কি সাবজেক্ট পড়ানো হয়? অ্যাপারেল, ম্যানুফ্যাকচারিং, মানে এটা হলো ড্রেস, DRESS, ড্রেস মেকিং। তারপর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, তারপর ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, তারপর ওয়েট প্রসেসিং, তারপর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। তারপর ম্যানেজমেন্ট। দেখো, আমি আজকে এই সাবজেক্টটা পড়ার কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আজকে আলোচনা করেই তোমাদেরকে পড়াশোনার প্রতি কমিটমেন্টটা আমি তৈরি করব। তো দেখো, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংটাই হলো আমাদের ড্রেস মেকিং সাবজেক্টের একটা অংশ। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, যেখানে সুতা তৈরি হয়। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, যেখানে সুতা দিয়ে ফেব্রিক তৈরি করা হয়। ওয়েট প্রসেসিং, এই ওয়েট প্রসেসিং মানে যেখানে ডাই, রঙের ব্যাপার স্যাপার, যখন এই ফেব্রিকের উপরে রং ডিসপ্লেসমেন্ট করা হয়, সেটা হলো ওয়েট প্রসেসিং। ফ্যাশন ডিজাইন, তুমি একটা অ্যাপারেল থেকে এই কিভাবে একটা ফ্যাশন তৈরি করবা, অর্থাৎ পৃথিবীর মানুষের পোশাকের অবয়ব, রুচিবোধকে, স্টাইলকে অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যাশন তৈরি করা হয় কি অ্যাপারেল থেকে বা ড্রেস থেকে। তারপর টেক্সটাইল ম্যানেজমেন্ট, তুমি টেক্সটাইল ম্যানেজমেন্টটা, ব্যবস্থাপনাটা কিভাবে তোমার দেশে বা দেশের বাইরে কিভাবে পরিচালনা করবা, এ সম্পর্কে এই টেক্সটাইল ম্যানেজমেন্টে পড়ানো হয়। তো আমাদের টোটাল পৃথিবীতে এই 1, 2, 3, 4, 5, 6টা সাবজেক্ট পড়ানো হয়। টোটাল ওয়ার্ল্ডে কয়টা সাবজেক্ট পড়ানো হয়? 6টা সাবজেক্ট। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর কাজ কি? অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর কাজ হলো তোমার একটা পোশাককে কাটা থেকে, অর্থাৎ কাটিং সেকশন থেকে সুইং সেকশন এবং ফিনিশিং সেকশন। আমি যদি বলি, দেখো তোমরা এটা একটু লিখে নাও, আমি যদি অ্যাপারেল সেকশন
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ তিনটা পার্ট, একটা হলো কাটিং সেকশন, CUTTING, কাটিং সেকশন বা সুইং সেকশন, আর একটা হলো ফিনিশিং সেকশন। দেখো এই অ্যাপারেল সেকশনটাই হলো আমাদের ড্রেস মেকিং, DRESS, ড্রেস মেকিং। এখন দেখো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংটা হলো আমার ড্রেস মেকিং, কিভাবে তুমি ড্রেসটা তৈরি করবা। অর্থাৎ ড্রেস মেকিং তৈরি করার জন্য তিনটা সেকশন, কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে বা ইন্ডাস্ট্রিয়াল সেকশনে এই জিনিসগুলা ব্যবহার করে। আমাদের বাংলাদেশের সকল টেক্সটাইল পল্লীতে এই তিনটা সেকশন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করা হয়। একটা হলো কাটিং সেকশন, আর একটা হলো সুইং সেকশন, আর একটা হলো ফিনিশিং সেকশন। কাটিং সেকশনে কি একটা মানুষের নির্দিষ্ট মাপ অনুযায়ী একটা পোশাকের কর্তৃত্ব করা হয়, সেটাই হলো কাটিং সেকশনের কাজ। এই কাটিং সেকশন থেকে আবার সুইং সেকশন। এখন ওই যে খণ্ডিত কাপড়, খণ্ডিত অর্থাৎ আমি যদি এখানে একটা পোশাকের অবয়ব নেই, এই পোশাকের অবয়বটা আমরা করছি এখন এই খণ্ডিত কাপড় থেকে এখন এই খণ্ডিত কাপড়কে বা ফেব্রিককে আমরা সুইং, জোড়া লাগাবো। একটা কাপড় আর একটার সাথে আমরা ইন্টারলোপিং করব, ইন্টারলেসিং করব, ইন্ট্রোলোপিং করব। এই তিনটা পদ্ধতিতে আমরা সুইং করব। সুইং করার পর আমরা কি করব? ফিনিশিং করব। এই পোশাকটা তৈরি করার পর আমরা কিভাবে ফিনিশ করব দেখব। এই কাপড়ের ভিতরে বাটন আছে কিনা, জিপার আছে কিনা, তারপর ইন্টারলাইনিং ভালোভাবে লাগানো হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আমরা ফিনিশিং এ দেখব। এবং ফিনিশিং এ দেখার পর ওই কাপড়টার ভিতরে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে তাহলে ওই ডিফেক্টটাকে আমরা সলভ করবে বা সলিউশন করে তারপর আমরা বায়ারের কাছে দেবো বা রিটেইলার মানে বাজারে আমরা ছাড়বো। তাহলে এই তিনটা সেকশনের মূল বেসিক ফর্মই হলো ড্রেস মেকিং এর একটা অংশ, ড্রেস মেকিং এর কি একটা অংশ। তাহলে এই ড্রেস মেকিং এর ভিতরে আমরা কি পড়ব? প্রথমত সেলাইয়ের ধরন পড়ব, তারপর কি মার্কার পড়ব, কাটিং সেকশন পড়ব, তারপর ফেব্রিক স্প্রেডিং পড়ব, তারপর ফাইবার পড়ব, ফাইবারের ধরন পড়ব। এই জিনিসগুলোই আমরা এই ড্রেস মেকিং এ আলোচনা করব। তাহলে আমরা মূলত এই টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট হলো চারটা। একটা হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা ড্রেস মেকিং, আর একটা হলো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, আর একটা হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, আর একটা হলো ওয়েট প্রসেসিং, আর একটা হলো ফ্যাশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর একটা হলো কি টেক্সটাইল ম্যানেজমেন্ট। এই চারটা জিনিসকে নিয়েই আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ হলো সুতা থেকে ডাইরেক্ট একটা মানুষের পরিধীয় পোশাকের কমপ্লিট করা কি বলা হয়? টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা স্টেপ বাই স্টেপ একটা কাজের ধরন। তাহলে আমরা ড্রেস মেকিং এ আমরা কয়টা সেকশন জানি? কাটিং সেকশন জানি, সুইং সেকশন জানি, আর একটা কি ফিনিশিং সেকশন জানি। তো চলো আমরা এখন আমাদের বইয়ের ভিতরে আলোচনা করব। তাহলে আমি একটু আবারও আলোচনা করি। প্রথমে আমরা কি করব? দেখো ইয়ার্ন থেকে ডাইং, ডাইং থেকে ফেব্রিক, ফেব্রিক থেকে অ্যাপারেল বা ড্রেস, তারপর ফ্যাশন, ফ্যাশনের পর রিটেইলার,
দেখো এই ইয়ানের কাজ কি? সুতা তৈরি করা। ইয়ানের কাজ কি? সুতা তৈরি করা। আর ডাইং এর কাজ হলো রং করা। আর ফেব্রিকের কাজ হলো টানা ও পরেন সুতা সমন্বয় কাপড় তৈরি করা। কাপড় তৈরি করা। তারপর এটার কাজ হলো, ড্রেসের কাজ হলো নির্দিষ্ট মাপ অনুযায়ী পোশাক তৈরি করা। আর রিটেইলারের কাজ হলো বাজারে সরবরাহ করা। বাজারে সরবরাহ করা। তাহলে দেখো আমাদের মূল বেসিক জিনিসটা আপনাদের জানতে হবে। কি বললাম? ইয়ান মানে সুতা তৈরি। আমরা সুতা কি করব? মাঠ থেকে আমরা তুলা যখন সংগ্রহ করব, সংগ্রহ করে এই তুলাটাকে আমরা জিনিং প্রসেস করব। তুলার ভিতর থেকে আটি বা অপদ্রব্য সরিয়ে আমরা কি করব? এই তুলাকে আমরা ইয়ানে আমরা ইয়ান প্রসেসিং করব। ইয়ানে আমরা কি করব? এটাকে আমরা বোলোরুম দিয়ে, তারপর বোলোরুম থেকে কার্ডিং, কার্ডিং থেকে সিমপ্লেক্স, সিমপ্লেক্স থেকে ড্রয়িং, ড্রয়িং থেকে রিং ফ্রেম করে তারপর কি আমরা সুতা তৈরি করব। তারপর এই কয়েকটা। তাহলে আমরা এই ইয়ানটা তৈরি করার জন্য কিছু মেশিন, দেখো মেশিন, ইয়ান তৈরি করার জন্য আমরা কিছু মেশিন ব্যবহার করব। সে মেশিনটা হলো আমরা বোলোরুমের মেশিন ব্যবহার করব। তারপর সিমপ্লেক্স মেশিন ব্যবহার করব। তারপর ড্রয়িং ফ্রেম ব্যবহার করব, সিমপ্লেক্স। তারপর আমরা ড্রয়িং রুম ব্যবহার করব। তারপর কার্ডিং মেশিন ব্যবহার করব। তারপর রিং ফ্রেম মেশিন ব্যবহার করব। দেখো এই বোলোরুম থেকে বোলো মানে কি? প্রবাহিত করা। অর্থাৎ তুলাটাকে যখন আমরা ব্লেন্ডারে করে এর থেকে অপদ্রব্য সরিয়ে বোলোরুম করে বিভিন্ন পাইপের মাধ্যমে তুলাটাকে সাকসেশন প্রক্রিয়ায় আমরা বোলোরুম থেকে তুলাটা সিমপ্লেক্স আসবে, সিমপ্লেক্স থেকে ড্রয়িং ফ্রেম হবে, ড্রয়িং ফ্রেম থেকে তারপর কি হবে? কার্ডিং হবে। এই কার্ডিংটাকে বলা হয় স্পিনিং এর হার্ট, দ্য হার্ট অফ কার্ডিং। এই কার্ডিং থেকে আমরা কাটবো, সুতাটাকে কেটে কেটে সুতাটাকে কাট প্রসেস করে তারপর আমরা সর্বশেষ স্লাইবার থেকে আমরা রিং ফ্রেম পাবো। রিং ফ্রেমটাই হলো তোমার সুতা প্রক্রিয়ার ফাইনাল স্টেপ। তো রিং ফ্রেম থেকে আমরা সুতা তৈরি করে তারপরে এই সুতাটাকে ডাইরেক্ট আমরা ডাই করব বা রং করব। সেটাকে কি করব? এই রং প্রসেস করব। এখন রং করার অনেক প্রসেস আছে। ভ্যাট ডাই, সালফার ডাই, ডাইরেক্ট ডাই, তারপর অ্যাজোইক ডাই, তারপর তোমার রিডিউসিং ডাই, রিঅ্যাক্টিভ ডাই। এই ডাই প্রসেস করে আমরা বিভিন্ন ধাপে ডাইরেক্ট সরাসরি এই ইয়ানকে যখন ডাইরেক্ট ডাই করবো এটাকে বলা হয় ইয়ান ডাই। এটাকে বলা হয় ইয়ান ডাই। ইয়ান ডাই মানে এই ইয়ান এবং ডাই, এটাকে যদি আমরা করি এটাকে বলা হয় ইয়ান ডাই। ইয়ান ডাই। তো আমরা এখন এই স্লাইবারটাকে আমরা বা এই সুতাটাকে আমরা রং করার পর এখন আমরা কি করব? ফেব্রিক করব। ফেব্রিক কি করব? এই যে ফেব্রিক দেখো, এই এক্সের সুতা, এক্সের সুতা, এক্সের সুতা, এক্সের সুতা। আবার এটা হলো তোমার টানা বা
ওয়ার্পের সুতা, আর এটা হলো পরেন, অনুভূমিকভাবে এই পরেন সুতা, এটা কি পরেন সুতা। দেখো এখন আমরা এই যে একটা শেপ বের হইলো, এই শেপটাই কি একটা তোমার ফেব্রিক। এখন দুই সারি দুই সেট সুতা আমরা কি করছি, আমরা উপরে অর্থাৎ ওয়ার্পের দিকে টানছি এবং দুই সেট সুতা আমরা ওয়েবটের দিকে মানে পরেনের দিকে টানছি। তাহলে এই যে শেপ তৈরি হয়েছে, এই যে সমন্বয় করে একটা ফেব্রিকের শেপ তৈরি হয়েছে, এটা হলো ফেব্রিকের কাজ। এখন আমরা ডাইকে আমরা ফেব্রিক করছি, ডাইং ইয়ান ডাই দিয়ে আমরা ফেব্রিক করছি, বা ফেব্রিক ডাইরেক্ট ফেব্রিক তৈরি করে আমরা ডাইং করতে পারি। তাহলে ফেব্রিক তৈরি করার পর আমরা কি করব, এখন নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা পোশাক তৈরি করব। কি করব, নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা পোশাক তৈরি করব। সেটা কি, এখন দেখো এই যে নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট আমরা একটা মানুষের স্বাভাবিক যে নির্দিষ্ট মাপ থাকে, যেমন একটা শার্টের কত কাউন্টের সুতা লাগে, একটা শার্টের সম্ভবত তোমার 30 থেকে 40 কাউন্টের সুতা দিয়ে একটি শার্ট তৈরি করা হয়। তাহলে আমরা ড্রেস তৈরি করছি, এখন ধরো ড্রেসের ভিতরে আমরা কি শার্ট, SHIRT, শার্ট, প্যান্ট, তাহলে এই শার্ট প্যান্ট আমরা তৈরি করছি নির্দিষ্ট মাপ অনুযায়ী। এই শার্টটা প্যান্ট তৈরি করে এখন তারপর কি করছি, ফ্যাশন করছি। ফ্যাশন অর্থাৎ তোমার ক্রেতা বা বাজারে বা একটা বিশাল জনগোষ্ঠী ওদের রুচিবোধ এবং স্টাইলকে কাজে লাগিয়ে আমরা এই ফ্যাশন করে তারপর কি করছি, আমরা বাজারে রিটেইলার করছি, মানে বাজারে সরবরাহ করছি। তো এই কয়েকটা প্রসেসই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের মূল বেসিক নলেজ থাকতে হবে, তাহলেই তোমার এই সাবজেক্টটা পড়তে সুবিধা হবে। তো যাই হোক, আমরা টোটাল একটা ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের মূলত ড্রেস মেকিং এর উপরে কয়েকটা চ্যাপ্টার আমরা দেখব, পড়ব। আমি তোমাদেরকে ফেব্রিক্স তৈরি করার ভিতরে কয়েকটা ফেব্রিক্স দেখো, ফেব্রিক্স তৈরি করার জন্য কয়েকটা প্রসেস। প্রথম আমরা ওয়ার্পিং করব, তারপর আমরা পিনিং করব, তারপর আমরা ড্রয়িং করব, তারপর আমরা সাইজিং করব, তারপর আমরা বিমিং করব, বিমিং করার পরেই আমরা ফাইনাল আমরা উইভিং করতে পারবো। দেখো আসলে জিনিসগুলো একটু প্রথম ক্লাসটায় আমাদেরকে একটু কষ্ট হয়, কারণ কি ইংরেজি দিয়ে আমি এত বিশাল একটা চ্যাপ্টার আলোচনা করতেছি। দেখো আমরা ফেব্রিকে আমরা ওয়ার্ক করব, অর্থাৎ সুতাগুলোকে আমরা স্পিনিং মিল থেকে সুতার প্যাকেজগুলো সরবরাহ করে আমরা এটাকে ক্রিলিং করব। ক্রিলিং করার পর তা আমরা ওয়ার্পিং মেশিনে জড়াবো, ওয়ার্পিং মেশিন থেকে আমরা পিনিং করব, পিনিং করে তারপর আমরা ড্রয়িং করব, ড্রয়িং করার পর আমরা সাইজিং করব। সাইজিং এর কাজ হলো সুতাটাকে শক্ত করা, সুতার ভিতরে উজ্জ্বলতা এবং শার্পনেস এবং শক্তি বৃদ্ধি করা। যেমন আমি যদি বলি ঘুড়ি, তোমরা যখন ঘুড়ি উঠাও ছোটবেলায়, তখন সুতাকে কি বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে শক্ত করে তারপর তোমরা সুতার লাডি অর্থাৎ প্যাকে জড়িয়ে তারপর তোমরা ঘুড়ি উঠাও। তো ঠিক এই সুতাটাকে আমরা আমাদের পোশাকের সুতাটাকে শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কি করব, সাইজিং করব। সাইজিং এর অনেক কেমিক্যাল আছে, যেমন আমরা স্টার্চ ব্যবহার করতে পারি, অ্যামালগাম ব্যবহার করতে পারি, বিভিন্ন কেমিক্যালের সমন্বয়ে আমরা সাইজিং করব। সাইজিং এর পর আমরা বিমিং করব, বিমিং পর আমরা উইভিং করব। বিং মানে আমরা বড় ভীমে আমরা সুতাগুলোকে জড়াবো, জড়িয়ে তারপর কি করব, আমরা উইভিং করব। উইভিং মানে এই ডাইরেক্ট আমরা আমাদের ফেব্রিক তৈরি করতে পারবো। এটা হলো এটা হলো ফেব্রিকের কাজ। আর ড্রেসের কাজ কি দেখো, ড্রেস মেকিং এ আমাদের মূলত কাজ
প্রথমে আমরা ফেব্রিক সরবরাহ করে আমরা কি করব, আমরা এটাকে আমরা গার্মেন্টস করব, জিটিএস গার্মেন্টস করার পর এটাকে আমরা প্যাটার্ন তৈরি করব, প্যাটার্নের পর আমরা গ্রেড করব, গ্রেডের পর আমরা মার্কার করব, মার্কার তৈরির পর কি আমরা করব, প্যাটার্ন, গ্রেড, মার্কার। তারপর মার্কারের পর আমরা এখানে বিভিন্ন ধরনের সুইং করতে পারি। আমরা মার্কার তৈরি করার পর আমরা সুইং করব, সুইং করার পর আমরা কি করব, ফিনিশিং করব। ফিনিশিং করার পর আমরা রিটেইলার করব। দেখো কয়েকটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে আমরা প্যাটার্নটা কি, প্যাটার্ন করব, এখানে আবার সাইজিং করব, এখানে আবার কি করব আমরা সাইজিং, এ সাইজ এটা সাইজিং করব, সাইজ করব। এখন দেখো একটা মানুষের পোশাক তৈরি করার পর এই কাগজটাকে একটা পোশাকের মাপ অনুযায়ী আমরা কাগজ বা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে কি করব, তৈরি করব। তৈরি করার পর প্যাটার্নটা তৈরি করব, গ্রেড করব। গ্রেড মানে কি, একটা মাস্টার প্ল্যানের মূল নির্দিষ্ট থেকে কতটুকু কাপড় আমাদের পোশাকে কাজে লাগানো যায় সেটা আমরা করব। তারপর কি মার্কার তৈরি করব। মার্কার মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে কাজে লাগিয়ে কাপড়ের অপচয়টাকে রোধ করার জন্য আমরা মার্কার করব। মার্কার করার পর আমরা সুইং করব। সুইং মানে কি, সুইং মানে এখানে আমরা এটাকে দুইটা কাপড় বা তিনটা বা একাধিক কাপড়কে আমরা কি করব, আমরা একটার সাথে আরেকটাকে জোড়া লাগাবো, সেটা হলো সুইং সেশনের কাজ। তারপর ফিনিশিং করব। ফিনিশিং মানে এই কাপড়টার এই পোশাকটার ভিতরে কোনো তোমার বিভিন্ন ধরনের আছে কিনা, ফল্ট আছে কিনা, এই ফল্টটাকে বের করার কাজই হলো ফিনিশিং। তারপর কি, যদি কাপড়টা যদি অর্থাৎ পোশাকটা যদি তোমার ভালোভাবে মানসম্মত ভাবে প্রক্রিয়া যদি বায়ারের অর্ডার অনুযায়ী কমপ্লিট হয়, তাহলে আমরা রিটেইলার বা বায়ারকে আমরা এই কাপড় ড্রেস দিতে পারবো। তাহলে বিভিন্ন ধরনের আমরা যদি বলি ইন্ডাস্ট্রিয়াল এবং টেইলারিং পদ্ধতিতে ড্রেস তৈরি করা যায়, এবং ড্রেস তৈরি করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়ায় তোমার এই ড্রেস তৈরি করা হয়। এখন আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনই এখন ব্যবহার করা হয়। এখন হ্যান্ড অ্যাটাচিং মেশিন বেশি ব্যবহার করা হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি ড্রেসের মোটামুটি এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, প্যাটার্ন পড়াবো, মার্কার পড়াবো। এখন এই জিনিসগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। দেখো ফাইবার, এখন আমরা ফাইবার কিভাবে তৈরি করা হয় সেটা আমরা একটু দেখাবো। ফাইবার আসলে দুই প্রকার, একটা হলো ন্যাচারাল ফাইবার, আর একটা হলো সিনথেটিক ফাইবার। এটা হলো প্রাকৃতিক ফাইবার, আর এটা হলো কৃত্রিম ফাইবার। দেখো আমরা যদি সুতা তৈরি করার জন্য তো আমাদের ফাইবার দরকার। ফাইবারটা কি, একটা হলো তোমার প্রাকৃতিক ফাইবার, একটা হলো কৃত্রিম ফাইবার। প্রাকৃতিক ফাইবার কাকে বলা হয়, যেমন জুট, কটন, সিল্ক, উল। হ্যাঁ দেখো, তাহলে আমাদের প্রাকৃতিক ফাইবার জুট, কটন, সিল্ক, উল, ফ্লাক্স, এই ফ্লাক্সটাই অপর নাম হলো জুল। তারপর আমরা আরো আছে লেলিন, এই ইত্যাদি, এই রেমি ফাইবার,
রেমি ফাইবার, এইগুলো কি আমরা কি বলতে পারি? প্রাকৃতিক ফাইবার, অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায়, বিভিন্ন গাছ বা বিভিন্ন মাধ্যমে আমরা প্রকৃতি থেকে সরবরাহ করতে পারি বা পেতে পারি, এটাই হলো ন্যাচারাল ফাইবার। আর কৃত্রিম ফাইবার হলো নাইলন, তারপর অ্যারামাইড, পলিয়ামাইড, তারপর অ্যারামাইড, পলিস্টার ইত্যাদি। দেখো আমরা এই নাইলনটাকে বিভিন্ন আমরা কৃত্রিম পদার্থের মাধ্যমে এই ফাইবারটাকে তৈরি করতে পারি মেশিন, বিভিন্ন ভার্সেটাইল মেশিনের মাধ্যমে। তারপর পলিয়ামাইড এটা একটা কৃত্রিম ফাইবার। তারপর কি অ্যারামাইড, এটা এই অ্যারামাইড ফাইবারটা কি জানো? অ্যারামাইড ফাইবারটা হলো আগুন প্রতিরোধে কাজ করে, অর্থাৎ ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেডরা ওরা যে পোশাকটা পরে সেটা হলো তোমার অ্যারামাইড ফাইবার দিয়ে ওই ফেব্রিকটা তৈরি করা হয়, এবং ওই ফেব্রিক থেকে গার্মেন্টসটা তৈরি করা হয় বা অ্যাপারেলটা বা ড্রেসটা তৈরি করা হয়। এই অ্যারামাইডের বৈশিষ্ট্য হলো আগুন প্রতিরোধ, এটাকে আগুন কি প্রতিরোধ করে এই ফাইবারটায়। তো অ্যারামাইড ফাইবারটা আমাদের ফায়ার ব্রিগেড বা আগুন রিলেটেড যারা কাজ করে তারা অ্যারামাইড ফেব্রিকটা তৈরি করে, যেমন বিদ্যুতের কাজে যারা কাজ করে তারাও কি অ্যারামাইড ফেব্রিক তৈরি করে। এবং পুলিশ এবং সেনাবাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের ক্ষেত্রে এই অ্যারামাইড ফেব্রিকটা ব্যবহার করা হয়, অ্যারামাইড ফাইবারের ফেব্রিকটা ব্যবহার করা হয়। পলিস্টার আমাদের একটা বাংলাদেশের একটা নিতান্তই একটা সচরাচর এই ফাইবার দিয়ে এই ফেব্রিকটা সচরাচর পাওয়া যায় খুব কম দামি এবং সস্তা দামে। এই পলিস্টারটা ব্যবহার করা হয়। তাহলে আমরা সিনথেটিক ফাইবার এবং কৃত্রিম ফাইবার কি বুঝতে পারলাম? অর্থাৎ যেটা সরাসরি প্রকৃতি থেকে যে ফাইবারগুলো পাওয়া যায় সেটা হলো ন্যাচারাল ফাইবার, আর যেটা মানুষের মাধ্যমে বা অন্য কোনো বস্তুর মাধ্যমে যেটা সরাসরি যে ফাইবার পাওয়া যায় সেটা হলো কৃত্রিম ফাইবার। তাহলে পরীক্ষায় আসতে পারে কৃত্রিম ফাইবার এবং পলিস্টার ফাইবারের পার্থক্য লেখো। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা বাড়ির কাজ দেব। দেখো বাড়ির কাজ, এক নম্বরে টেইলারিং ও ইন্ডাস্ট্রিয়াল টেইলারিং ও ইন্ডাস্ট্রিয়াল পোশাকের পার্থক্য। দুই নম্বরে হলো প্রাকৃতিক ও কৃত্রিম ফাইবার এর পার্থক্য। 4 নম্বরে হলো টেক্সটাইল প্রসেসিং গুলো আলোচনা করো। দেখো আমি কয়েকটা তোমাকে এই যে জিনিসগুলো আলোচনা করছি এই জিনিসগুলো দিয়ে আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। এই কোশ্চেনগুলো তোমরা বাসায় হোম স্টাডি করবে এবং ভালোভাবে আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব এবং তোমরা এটার থেকে অনেক উপকৃত হবে। তো আশা করি করোনা প্যান্ডেমিকের সময় তোমরা দূরত্ব বজায় রেখে তোমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা পড়াশোনা করো এবং বাইরে বের হও। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো হাসান স্যার এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো।